আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্থির তড়িৎ সংক্রান্ত গসের উপপাদ্য। এর আগে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্সটা কি? একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকেই বলা হবে তড়িৎ ফ্লাক্স। ধরো এটা একটা ক্ষেত্রফল, এর মধ্য দিয়ে লম্বভাবে যত সংখ্যক তড়িৎ বলরেখা যাবে তলটার মধ্যে লম্বভাবে, তলের বরাবর নয়, তলকে অতিক্রম করে বেরিয়ে যাবে বলরেখাগুলো, যতগুলো বলরেখা যাবে একটা ক্ষেত্রফলের মধ্যে, সেটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্সকে ডিনোট করা হয় ফাই দিয়ে, তড়িৎ ফ্লাক্স। আরেকটা জিনিস হচ্ছে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব, যেটা কিছুই নয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটা কি আমরা তো আগেই জেনেছি, একটা বিন্দুর চতুর্দিকে একটা একক ক্ষেত্রফল কল্পনা করা হলে সেই তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা হলো তড়িৎ ফ্লাক্স ঘনত্ব। যখন একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে যাবে তড়িৎ বলরেখার সংখ্যা, সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। আর ক্ষেত্রফলটা যদি ইউনিট হয়ে যায় তাহলে সেটাকে বলা হবে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব। তড়িৎ ফ্লাক্সকে প্রকাশ করা হয় তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু ই ডট এস। এসটা কি? তাহলে তো ফাইটা কি? ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স। ইটা কি? ফ্লাক্স ঘনত্ব, যেটাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আর এসটা কি? ক্ষেত্রফল। তাহলে তড়িৎ ফ্লাক্স একটা অবশ্যই স্কেলার রাশি। তাহলে তড়িৎ ফ্লাক্স কি? সবসময় একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাই হবে তড়িৎ ফ্লাক্স। যদি ই আর এস প্যারালাল হয়, ই প্যারালাল এস হয়, তাহলে দেখো ফাই সমান কি হবে? ই এস কস 0 ডিগ্রি। তাহলে কত হবে? তখন হবে ই এস। যদি ই পারপেন্ডিকুলার এস হয়, তলের সঙ্গে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য লম্ব হবে ক্ষেত্রফলের সঙ্গে, তলের সঙ্গে নয়, তলের সঙ্গে লম্ব মানে ক্ষেত্রফলের সঙ্গে প্যারালাল, কারণ ক্ষেত্রফল ভেক্টর হচ্ছে তলের সঙ্গে লম্ব বরাবর কাজ করে। যদি ক্ষেত্রফল ভেক্টরের সঙ্গে ই লম্ব হয়, তার মানে কি তলের সঙ্গে ই আছে প্যারালাল, তখন ফাই হবে ই এস কস 90 সমান হবে 0। তার মানে একটা তল এরকম ই এইভাবে যাচ্ছে, এই তলটার ক্ষেত্রফল ভেক্টর কি? এটা। তাহলে আমরা পাবো এটা। কিন্তু ই এদিকে, তলটা এদিকে, তাহলে তার ক্ষেত্রফল ভেক্টর কোন দিকে? এদিকে। তখন কিন্তু আমার ফ্লাক্স হবে 0। তলের এই জন্য সবসময় তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর মানে ক্ষেত্রফল ভেক্টরের, তলের লম্ব বরাবর মানে ক্ষেত্রফল ভেক্টরের প্যারালাল, আর তলের প্যারালাল মানে ক্ষেত্রফল ভেক্টর হয়ে যাবে লম্ব, কারণ তলের ক্ষেত্রফল ভেক্টর তলের সঙ্গে লম্ব বরাবর কাজ করে। এই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্সের ইউনিট কি হবে? তড়িৎ ফ্লাক্সের ইউনিট সহজেই তোমরা বুঝতে পারছো যে ফাই সমান আমরা কি লিখছি? ই ডট এস। তাহলে ইর ইউনিট কি? তাহলে এর একক কি হবে? ইর একক কি? নিউটন কুলম ইনভার্স মিটার স্কোয়ার। এসআইতে বা সিজিএসে কি হবে? ডাইন ইএসইউ ইনভার্স সেমি স্কোয়ার। এটা হচ্ছে সিজিএসএ। আবার এটাকে নিউটন পার কুলমকে লিখছিলাম কি? ভোল্ট পার মিটার। নিউটন পার কুলমকে লিখছিলাম ভোল্ট পার মিটার, এই জন্য এটা অনেক সময় চেঞ্জ হয়ে যায় ভোল্ট মিটার। এটাও এসআই একক হতে পারে তড়িৎ ফ্লাক্সের। নিউটন পার কুলম মিটার স্কোয়ার বা ভোল্ট মিটার তড়িৎ ফ্লাক্সের একক।
এর মাত্রা কি হবে? তাহলে ইর মাত্রা বার করা। ইর মাত্রা সহজে বল বাই আধান mLT⁻² বাই IT, এটা হচ্ছে ই, কারণ ই সমান ছিল বল বাই আধান, এর সঙ্গে একটা এল স্কোয়ার। তাহলে ডাইমেনশনটা কি হলো? mL³ T⁻³ I⁻, কারণ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান কি? বল বাই আধান। তাহলে বলের মাত্রা mLT⁻², আধানের মাত্রা IT, তার সঙ্গে ক্ষেত্রফল এল স্কোয়ার। তাহলে mL³ T⁻³ I⁻, এটি হলো তড়িৎ ফ্লাক্সের মাত্রা। একই রকম তুমি তড়িৎ ফ্লাক্স ঘনত্বের মাত্রা, এইটা হবে এল স্কোয়ারটা বাদ চলে যাবে, যা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা। এই গেল আমার তড়িৎ ফ্লাক্স। এরপরে আমরা জানবো যেটা কি? গসের উপপাদ্য। গসের উপপাদ্য কি? গসের উপপাদ্যে বলা হলো একটা বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা বা তড়িৎ ফ্লাক্স বদ্ধ তলে আবদ্ধ আধানের 1/ε SI পদ্ধতিতে 4π/k গুণ CGS পদ্ধতিতে, আর যদি আধান বদ্ধ তলের বাইরে থাকে তাহলে তড়িৎ ফ্লাক্স হবে 0। তাহলে কি? একটা বদ্ধ তলের মধ্যে মোট তড়িৎ ফ্লাক্স বা অতিক্রান্ত বলরেখার সংখ্যা, তড়িৎ ফ্লাক্স মানে তো অতিক্রান্ত বলরেখার সংখ্যা। তাহলে একটা বদ্ধ তলের মধ্যে আবদ্ধ মোট তড়িৎ ফ্লাক্স বা ওর সঙ্গে তলের উপর দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা বদ্ধ তলে আবদ্ধ আধানের 1/ε গুণ SI পদ্ধতিতে, CGS পদ্ধতিতে 4π/k গুণ, আর আধান যদি বদ্ধ তলের বাইরে থাকে তাহলে তড়িৎ ফ্লাক্স 0। তাহলে স্টেটমেন্টটাকে যদি আমি ম্যাথমেটিক্যাল ফর্মে লিখি, তাহলে ফ্লাক্সটা কি বলছি? ফ্লাক্সটা হবে Q/ε। কোন পদ্ধতিতে? SI পদ্ধতিতে। 4π/k গুণ CGS পদ্ধতিতে, যদি আধান বদ্ধ তলে আবদ্ধ থাকে, আর 0 যদি আধান বদ্ধ তলের বাইরে থাকে। তাহলে গসের উপপাদ্য আবার একবার বলেছি, একটা বদ্ধ তলের মধ্যে আবদ্ধ মোট তড়িৎ ফ্লাক্স আধানের 1/ε গুণ SI পদ্ধতিতে 4π/k গুণ CGS পদ্ধতিতে, আর যদি আধান বদ্ধ তলের বাইরে থাকে তাহলে তড়িৎ ফ্লাক্স 0। তাহলে পরীক্ষায় লেখার সময় তোমরা কি লিখবে? গসের উপপাদ্য বিভিন্ন বইয়ে বিভিন্ন থাকে, কিন্তু কারেক্ট লিখে যেটা তোমরা নাম্বার পাবে সেটা হলো, ভালো করে শুনো, যে একটা বদ্ধ তলের মধ্যে মোট তড়িৎ ফ্লাক্স বদ্ধ তলে আবদ্ধ আধানের 1/ε গুণ ব্র্যাকেটে লিখবে SI পদ্ধতিতে এবং 4π/k গুণ ব্র্যাকেটে লিখবে CGS পদ্ধতিতে, এবং 0 যদি আধান বদ্ধ তলের বাইরে থাকে। এই স্টেটমেন্টটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট, মানে সবগুলো নিয়ে হচ্ছে স্টেটমেন্ট। অনেক বই শুধু লেখা আছে একটা বদ্ধতলে আবদ্ধ মোট তড়িৎ ফ্লাক্স বদ্ধতলে আবদ্ধ আধানের 1/ε গুণ, এটা ঠিক নয়, সবটা নিয়ে স্টেটমেন্টটা ওটা। তোমাকে যদি প্রমাণ করতে বলে, তুমি প্রমাণ করতে বললে কম নাম্বার থাকে, এই জন্য হায়ার ক্লাসে 3টেই প্রমাণ করে দেখাতে হতে পারে, 3টে স্টেটমেন্ট। কিন্তু তোমরা এইটা করে দিলেও হতে পারে বা এটা করে দিলেও তোমার হবে, 0টা না করলেও চলে। আমি কিন্তু সমস্তগুলোই প্রমাণ করে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে একটা আমরা এইখানে আধান ধরলাম, ও বিন্দুতে একটা কিউ আধান বা প্লাস কিউ আধান আছে, এখান থেকে আর দূরে একটা বিন্দু ধরলাম পি বিন্দু। তাহলে ও বিন্দু থেকে একটা কিউ আধান আছে, সেখান থেকে আর দূরে একটা পি বিন্দু ধরলাম। এই পি বিন্দু দিয়ে একটা আর ব্যাসার্ধের বদ্ধতল কল্পনা করলাম।
দেখো তো এইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কি হবে, নিশ্চয়ই এটা হবে। এইখানে একটা ছোট্ট তল কল্পনা করো, তলটার ক্ষেত্রফল কত, ds। সব সময় ক্ষেত্রফল ভেক্টর কি করে, তলের সঙ্গে লম্ব বরাবর কাজ করে। তাহলে এটা ds, এটা ই, এদের মধ্যবর্তী কোণ ধরলাম থিটা। ঠিক আছে, এইখান দিয়ে একটা আমি এটাকে ঘন কোণ অঙ্কন করে নিলাম। এটা একটা নতুন জিনিস তোমাদের, ঘন কোণ অঙ্কন করলাম। ঘন কোণে তাহলে এই যে কোণটা, এই শিরক কোণটা হলো কত, থিটা। একটা ঘন কোণ কল্পনা করে নিলাম। তাহলে ও বিন্দুতে কি আধান আছে, পি বিন্দুতে r দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত আমাকে নির্ণয় করতে হবে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পি বিন্দুতে কত হবে, E সমান কিউ বাই 4 পাই এপসাইলন r স্কয়ার। এটা এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে কি হবে, E সমান কিউ বাই কে আর স্কয়ার। এটা সিজিএস পদ্ধতিতে। তাহলে আমাকে এই ডিএস অঞ্চলে তড়িৎ ফ্লাক্স আমরা নির্ণয় করব। তাহলে বলা হয়েছে কি, ফাই। ফাই সমান কি বলছি, একটা বদ্ধ তলে আবদ্ধ যে ফ্লাক্স তা কি আধানের 1/ε গুণ প্রমাণ করতে হবে। তাহলে আমরা ফ্লাক্স, ফ্লাক্স সমান কি হবে, এই অঞ্চলে ফ্লাক্স কত, এই যে ছোট্ট অঞ্চলটা ই ডট ডিএস, এই ডিএস অঞ্চলের ফ্লাক্স কত, ই ডট ডিএস। কারণ ফ্লাক্স সমান হয় ই ডট এস, তাহলে এই ডিএস অঞ্চলের ফ্লাক্স কত, ই ডট ডিএস। এবার বদ্ধতল বলছি, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন দিয়ে দাও। তাহলে একটা বদ্ধ তলে মোট ফ্লাক্স ফাই, ওই অঞ্চলে ফ্লাক্স কত, ই ডট ডিএস। এস অঞ্চলে হয় ই ডট এস, ডিএস অঞ্চলে কি ই ডট ডিএস। এই অঞ্চলটায় ফ্লাক্স এটা, তাহলে মোট ফ্লাক্স কত, ইন্টিগ্রেশন। এটা কি ক্লোজড ইন্টিগ্রেশন, এটার নাম ক্লোজড ইন্টিগ্রেশন। ক্লোজ ইন্টিগ্রেশন কেন বলা হচ্ছে, যে এই অঞ্চলটায় তো এটা আমাকে বদ্ধ তল কল্পনা করতে হবে, যে কোনো বদ্ধ তলে মোট তড়িৎ ফ্লাক্স আধানের 1/ε, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে ইর মানটা বসাও, কিউ বাই 4 পাই এপসাইলন r স্কয়ার ds cos থিটা, ই ডট ds, ইর ভ্যালুটা বসালাম, ds cos থিটা বসালাম, কিউ বাই 4 পাই এপসাইলন বেরিয়ে গেল, ds cos থিটা বাই r স্কয়ার। এইটা হবে কিউ বাই 4 পাই এপসাইলন ইন্টিগ্রেশন ডি ওমেগা। ds cos থিটা বাই r স্কয়ার হয় কি ডি ওমেগা। এটা ম্যাথমেটিক্যাল একটা সলিড অ্যাঙ্গেল বা ঘন কোণে ds cos থিটা বাই r স্কয়ার হয় ডি ওমেগা। এই যে ds এই বরাবর কি হবে, ds cos থিটা, এই ds cos থিটা বাই r স্কয়ার যেটা, সেটা হয় কি এই ডি ওমেগা। আর ডি ওমেগার টোটালটা কি, ডি ওমেগার টোটাল একটা ঘন কোণের মোট অ্যাঙ্গেল ডি ওমেগা, ডি ওমেগা হয় 4 পাই। তাহলে 4 পাই কেটে গেলে কি হলো, ইউ বাই দেখো এপসাইলন। তাহলে যে কোনো বদ্ধ তলে মোট তড়িৎ ফ্লাক্স বদ্ধ তলে আবদ্ধ আধানের 1/ε গুণ এসআই পদ্ধতিতে প্রমাণ হয়ে গেছে। তাহলে সিজিএস পদ্ধতিতে একই রকম ভাবে আমরা প্রমাণ করতে পারবো, ই ডট ডিএস কিউ বাই কে আর স্কয়ার ডিএস কস থিটা, কিউ বাই কে বাদ দিয়ে দাও, ডিএস কস থিটা বাই আর স্কয়ার। এটা সমান কত, 4 পাই। তাহলে কি হলো, কিউ
সমান কি হলো, এটা লিখতে পারবো 4 পাই কে ইন্টু কিউ। দেখো আবদ্ধ আধানের 4 পাই বাই কে গুণ প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা যে প্রমাণটা বলেছিলাম যে একটা বদ্ধ তলে বা যে কোনো বদ্ধ তলে তড়িৎ ফ্লাক্স কি হবে, আবদ্ধ আধানের এপসাইলন গুণ এসআই পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে আবদ্ধ আধানের 4 পাই কে গুণ। এবার বলছি থার্ড স্টেটমেন্টটা কি, যদি আধানটা বদ্ধ তলের বাইরে হয় তাহলে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা বদ্ধ তলের বাইরে আধান ধরো, তাহলে সেক্ষেত্রে আমরা প্রমাণ করব। তাহলে বদ্ধ তলটাকে আমি এদিকে কল্পনা করি। তাহলে এখন এখানে একটা ক্ষেত্রফল কল্পনা করি। এটা ছিল দূরত্ব, তাহলে এইভাবে আমি এটাকে টানি, এটা ছিল আর, তাহলে এটাকে R1 করে দিই, এটাকে DS1 DS1, এটা DS2, এটাকে ডিস্টেন্সটা ধরলাম R2, এখানে ছিল P বিন্দু, এটার নাম দিয়ে দিলাম এখন P1, এটার নাম দিলাম P2। তাহলে ফ্লাক্সটা কি, দুটো ফ্লাক্স, এধারের একটার জন্য আর ওদিকটার জন্য। এদিকের ফ্লাক্স কি E ডট, এখানে নিশ্চয়ই E হবে নি, ডিস্টেন্স R1 তার জন্য E1, এটার জন্য E2 লিখে দিলাম। তাহলে E1 ডট DS1 E2 ডট DS2। এবার বদ্ধ, যে কোনো বদ্ধ তলে সবসময়, তাহলে E1 এর জন্য কি হবে এখানের ভ্যালু Q বাই 4 পাই এপসাইলন জি এপসাইলন R1 স্কোয়ার DS1 cos থিটা 1। এইবার এটা দেখো তলের ভিতর দিকে ঢুকতেছে আর এটা তল থেকে বাইরের দিকে বেরাচ্ছে, তাহলে ভিতর দিকে যদি হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা একটা মাইনাস বুঝবে, U বাই 4 পাই এপসাইলন R2 স্কোয়ার DS2 cos থিটা 2। এটা আরেকবার বলে দিচ্ছি, এইখানটায় আগের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা বাইরের দিকেই ছিল, দেখো এইখানে আধান তলের ভিতর দিকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ঢুকতেছে, এই জন্য এটা ঋণাত্মক, আর এটা তল থেকে বাইরে বেরাচ্ছে, এটা এই জন্য ধনাত্মক। ওটা বাইরে বেরাচ্ছে, এটা ভিতরে ঢুকছে, এই জন্য এটা ঋণাত্মক। তাহলে মাইনাস Q বাই 4 পাই ক্লোজ ইন্টিগ্রেশন DS cos থিটা 1 R1 স্কোয়ার Q বাই 4 পাই এপসাইলন ক্লোজ ইন্টিগ্রেশন DS2 cos থিটা 2 বাই R2 স্কোয়ার, এটা সমান d ওমেগা 1, ওটা সমান d ওমেগা 2। তার মানে কি হবে সব না হয়ে এটাও হবে 4 পাই, এটাও হবে 4 পাই, কারণ এটা আমি লিখবো d ওমেগা 2, d ওমেগা 2 ইন্টিগ্রেশন কত হবে 4 পাই, d ওমেগা 1 এরও 4 পাই, তাহলে 4 পাই কেটে যাচ্ছে, থাকছে Q বাই এপসাইলন প্লাস Q বাই এপসাইলন টোটাল 0। তাহলে তিনটে স্টেটমেন্টই আমার ফুলফিল হয়ে গেল, গসের উপপাদ্য ফুলফিল হয়ে গেল। কিন্তু প্রমাণ যদি তোমাদের পরীক্ষায় থাকে ওই এসআই পদ্ধতির যে প্রমাণটা ওটাই করে দিলে হবে, যেটা কি যে কোনো বদ্ধ তলে মোট তড়িৎ ফ্লাক্স আবদ্ধ আধানের 1 বাই এপসাইলন গুণ, ওইটা প্রমাণ করে দিলে হবে। কিন্তু যদি তোমাদের গসের উপপাদ্য স্টেটমেন্ট লিখতে বলে বা গসের উপপাদ্য যদি লেখো তাহলে অবশ্যই লিখবে যে কোনো বদ্ধ তলে মোট তড়িৎ ফ্লাক্স বদ্ধ তলে আবদ্ধ আধানের 1 বাই এপসাইলন গুণ ব্র্যাকেটে এসআই পদ্ধতিতে এবং 4 পাই বাই কে গুণ ব্র্যাকেটে সিজিএস পদ্ধতিতে এবং 0 যদি আধান বদ্ধ তলের বাইরে থাকে। বুঝা গেল গসের উপপাদ্য।
এইটা সবসময় খেয়াল রাখবে, স্টেটমেন্ট লিখলে তিনটে লিখেই লিখবে, আর প্রমাণ যে কোনো একটা ওই প্রথম সিজিএস বা এসআই এর যে কোনো একটা করে দিলেই হবে। এসআইটা করে দিতেই পারো, সিজিএসও যাওয়ার দরকার নেই। কিন্তু গসের উপপাদ্য সবসময় করবে যে কোনো বদ্ধ তলে মোট তড়িৎ ফ্লাক্স আবদ্ধ আধানের 1/ε গুণ ব্র্যাকেটে এসআই পদ্ধতিতে 4π/k গুণ ব্র্যাকেটে সিজিএস পদ্ধতিতে এবং 0 যদি আধানটা বদ্ধ তলের বাইরে থাকে। এরপরে আমরা যেটা করব সেটা কি, গসের উপপাদ্যের প্রয়োগ। গসের উপপাদ্যের প্রয়োগ কি, একটা বিন্দু আধানের ক্ষেত্রে সব গসের উপপাদ্যের প্রয়োগ মানে বিভিন্ন ক্ষেত্রে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা কুলম্ব সূত্রের সাহায্যে করেছিলাম, এখন সেটা গসের উপপাদ্যের সাহায্যে করব। প্রথম একটা ধরো বিন্দু আধানের জন্য, বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কার সাহায্যে করব, গসের উপপাদ্যে। তাহলে ও বিন্দুতে একটা বিন্দু আধান কিউ আছে, এখান থেকে আর দূরত্বে একটা বিন্দু পি। আমি কি করবো, এই পি বিন্দু দিয়ে একটা গসের তল কল্পনা করে নিই। পি বিন্দুতে একটা আর ব্যাসার্ধের গসের তল কল্পনা করে নিলাম। নিশ্চয়ই ক্ষেত্র প্রাবল্যটা কোন দিকে কাজ করবে, বাইরের দিকে। তাহলে এইখানে একটা ক্ষুদ্র অঞ্চল কল্পনা করলাম কি, ডিএস। এই তলটার ক্ষেত্রফল কোন দিকে কাজ করবে, এই যে তল তার লম্ব বরাবর, এটাই হলো ডিএস ভেক্টর, বা যদি এস করি এস ভেক্টর, তার তলের লম্ব বরাবর। তাহলে ই আর ডিএস কি আছে, পরস্পর প্যারালাল আছে। তাহলে আমি এখন ফ্লাক্স ফাই সমান কি জানি, গসের উপপাদ্য অনুযায়ী, গসের উপপাদ্য অনুযায়ী তাহলে গসের উপপাদ্য অনুযায়ী তড়িৎ ফ্লাক্স যে কোনো পদ্ধতি, তড়িৎ ফ্লাক্সটা কি, আবদ্ধ আধানের 1/, এটা এসআই পদ্ধতিতেই আমি করতেছি, অন্য কোনো পদ্ধতি করতেছি না। তাহলে ই ডট ডিএস সমান q/ε। তাহলে এখান থেকে বলতে পারবো ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস পরস্পর কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি, q/ε। তাহলে একটা আধান কল্পনা করলাম ও বিন্দুতে আছে, সেখান থেকে আর দূরত্ব একটা পি বিন্দু ধরলাম, পি বিন্দুতে একটা গসের তল কল্পনা করলাম। এইখানে যে তলটার সবসময় ক্ষেত্রফল ভেক্টর তার লম্ব বরাবর কাজ করবে, আর আধানটা ওই বরাবর কাজ করবে, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা ওই বরাবর, কারণ আধান ধনাত্মক বাইরের দিকে কাজ করছে। তাহলে ইডিএস cos 0 ডিগ্রি। তাহলে ই বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিএস এটা। আচ্ছা ডিএস এটা তো একটা ক্ষুদ্র অঞ্চল, এটা যদি টোটালটা নেই, এটা টোটাল এস হবে। এস মানে কি, এটা একটা গোলক, গোলকের ক্ষেত্রফল কত, 4πr²। দেখো আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা কি ছিল, 4πε² বা এটাকে এপসাইলনকে আমি ε0কে r² লিখতে পারি। তাহলে এই হলো আমার যে কোনো বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা নির্ণয় করতে পারবো। এরপর নেক্সট আসছি আমরা একটা ফাঁপা গোলক ধরতেছি। ফাঁপা গোলক বা বলা হয়, অনেক সময় বলা হয় খোলক। ফাঁপা গোলক বা খোলকের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এটা একটা খোলক, এটা এর সেন্টার, এখানে কিউ আধান রাখা হয়েছে। আধান সবসময় আমরা জানি কি বাইরে চলে যায়, আধান কখনো ভিতরে থাকবে না, পরিবাহীর বাইরে আধান চলে গেল। তাহলে আমাকে এখান থেকে একটা পি বিন্দু ধরলাম আর দূরত্বে। তাহলে এখান দিয়ে আমি একটা গসের বদ্ধতল কল্পনা করলাম। গোলকটার অরিজিনাল ব্যাসার্ধ কিন্তু আছে ধরো ক্যাপিটাল আর,
তাহলে আমার ফ্লাক্স ফাই সমান কি, গসের উপপাদ্যটা লিখে ফেলি। এখানেও কি হবে, এইটা আমার ডিএস অঞ্চল, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে, এইদিকে ডিএসও এইদিকে একই দিকে, কারণ তলের লম্ব বরাবর, তাহলে এটা cos 0 ডিগ্রি ইউ বাই এপসাইলন, ই বাইরে বেরিয়ে গেল, ডিএস এটা, তাহলে ডিএস সমান কি হবে, টোটাল ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফলটা কত 4 পাই আর স্কয়ার, তাহলে ই সমান কি হবে কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার। নেক্সট, এটা তাহলে কি খোলকের বাইরে, যদি খোলকের, তাহলে এটা কোথায় হলো, বাইরে হলো। যদি খোলকের ভিতরে পি বিন্দুটা হতো, এই পি বিন্দুটা এইখান থেকে এখানে হতো, এই বাইরের অংশটা না হয়ে যদি খোলকের আমি ভিতরে করতাম, তাহলে ঘটনাটা কি ঘটত, আমি যদি ভিতরে করতাম তাহলে এটা একটা গসের তল হতো। দেখো আধানটা কোথায় চলে গেছে, এখানে আছে, তাহলে যে গসের তলটা আমি কল্পনা করেছি এটা বাইরে, ওটা বাইরে হয়েছে, এটা সরি ভিতরে, তাহলে গসের তলের খোলকের ভিতরে একটা গসের তল কল্পনা করছে, তাহলে গসের তলের মধ্যে তো আধান নেই, আগে গসের তলটা ছিল বাইরে, তার মধ্যে ছিল আধান, এখন এই যে গসের তলটা আর গসের তার বাইরে আধান আছে, তাহলে ফ্লাক্স সমান ই ডট ডিএস ইকুয়াল টু 0, যেহেতু আধান বাইরে আছে, গসের তলের বাইরে আধান থাকলে মোট তড়িৎ ফ্লাক্স হয় 0, তাহলে আমি বলতে পারবো ই এটা ইকুয়াল টু 0, কারণ ডিএস আর ই তো একই দিকে কাজ করবে, তাহলে নিশ্চয়ই এটা নট ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কি বলবো, ক্ষেত্রফলটা 0 নয়, ক্ষেত্রফল কি করে 0 হবে, তার মানে ই 0। এটা হচ্ছে গসের উপপাদ্যের সাহায্যে গোলক, ফাঁপা গোলকের ভিতরে ই 0, বাইরে ই আছে। তাহলে এইটা যদি আমরা একটা লেখচিত্রের সাহায্যে আবার দেখাই, পরিবর্তনটা কেমন হচ্ছে লেখচিত্রের সাহায্যে দেখাচ্ছি। দেখো এদিকে ই, এদিকে আর, এটা সেন্টার, তাহলে ভিতরে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নেই, 0, তাহলে বাইরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা আছে, তাহলে এইখানটায় কত, আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, এই বাইরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে, ভিতরে নেই, তার মানে খোলকটার উল্টো দিকেও একই ঘটনা ঘটতে পারে। এটা তাহলে আর ইকুয়াল টু মাইনাস আর, ভিতরে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে না, বাইরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যত দূরত্ব বাড়বে তত দেখো ইর মান ধীরে ধীরে কমতে থাকবে। এ গেল ফাঁপা আমার খোলক বা গোলকের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। নেক্সট যেটা আসছে, আমরা কুলম্বের সূত্রে বিরাট করে করেছিলাম আহিত ঋজু পরিবাহী। আহিত একটা অসীম ঋজু পরিবাহী ধরো আছে, একটা আহিত অসীম ঋজু পরিবাহী, এবি একটা পরিবাহী, এর একক দৈর্ঘ্যের আধান ল্যামডা, একক দৈর্ঘ্যের
আধান ল্যামডা। এখান থেকে আর দূরে একটা পি বিন্দু নিলাম, এইখান থেকে একটা চোঙ কল্পনা করো। আর ব্যাসার্ধের একটা চোঙ কল্পনা করলাম। তাহলে এই চোঙটার কটা তল আছে? 3টা তল। এটা একটা, এটা একটা, এটা একটা। এটা পি বিন্দু, ধরো এইখান বরাবর ই কাজ করছে, এখান থেকে এটা আর ই কাজ করছে। চোঙটার দৈর্ঘ্য ধরে নাও এল। তাহলে চোঙটার তড়িৎ ক্ষেত্র বলল ওর ব্যাসার্ধ বরাবর ক্রিয়াশীল। 3টে তল আছে এখানে, দেখো এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল। তাহলে আমার গসের উপপাদ্য অনুযায়ী ফ্লাক্স ফাই সমান ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু এই বদ্ধতলের মধ্যে আবদ্ধ আধানের পরিমাণ ধরো কিউ। তাহলে কিউ বাই এপসাইলন। 3টে অঞ্চলের জন্য আমরা ক্যালকুলেশন করব, এটার জন্য, এটার জন্য, এটার জন্য। তাহলে প্রথম ফ্লাক্স যেটা ইন্টিগ্রেশন, এটা কি ই, এর ক্ষেত্রফলটা কোন দিকে? এই দিকে। এর ক্ষেত্রফলটা কোন দিকে? এই দিকে। আর এর ক্ষেত্রফল ভেক্টরটা কোন দিকে? এই দিকে। এ দুটো সমান হবে, এর সমান পাই আর স্কয়ার। আর এটা এটা যদি এটা এটা সমান ধরো, আর এটা এস ধরো। 3টে পাচ্ছি। তাহলে একটা কি ই এস কস 0 ডিগ্রি, তারপরে তা দেখো ই এস 1 কস 90 ডিগ্রি, আরেকটাও আছে ই এস 1 কস কত ডিগ্রি? এটাও 90 ডিগ্রি, ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। 3টে অঞ্চলের জন্য। তাহলে এই দুটো হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর আর তড়িৎ ক্ষেত্র বলল লম্ব বরাবর আছে। তার মানে এই দুটোর জন্য কিচ্ছু হবে না, শুধু এটার জন্য হবে। এবং এটা কি ক্লোজ ইন্টিগ্রেশন তুলে দিছি, সারফেস ইন্টিগ্রাল এস বসিত, এটার দ্বারা বোঝা যাবে সারফেস ইন্টিগ্রাল। না হলে এটা না দিলে তোমাকে ডবল ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হবে। এস যদি না লিখো তাহলে জানবে এখানে ডবল ইন্টিগ্রেশন দিতে হবে। তাহলে এইখান এই দুটোর ভ্যালু তো 0 হয়ে যাচ্ছে, শুধু পাচ্ছি কি ই ইন্টিগ্রেশন এস। ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। এই এসটা, এই অঞ্চলের ক্ষেত্রফলটা কত? এই যে ক্ষেত্রফলটা ইন্টিগ্রেশন অফ এস ক্ষেত্রফল, ওই অঞ্চলটার ক্ষেত্রফল কত? ওই অঞ্চলটার ক্ষেত্রফল দেখো যে এস ইন্টিগ্রেশন অফ এস, ক্ষেত্রফলটার ইন্টিগ্রেশন, ক্ষেত্রফলটার ইন্টিগ্রেশন কত? 2 পাই আর এল। তাহলে আমি লিখতে পারবো ই সমান কিউ বাই এল বাই 2 পাই এপসাইলন। আর কিউ বাই এল মানে কি? আধান বাই দৈর্ঘ্য। ওইটুকু জায়গায় আধান আছে কিউ, তাহলে একক দৈর্ঘ্যের আধান ল্যামডা বাই 2 পাই এপসাইলন আর, যেটা আমরা কুলম্ব সূত্র দিয়ে অসীম ঋজু পরিবাহীর ক্ষেত্রে নির্ণয় করতে পেরেছি। এটা একটা অ্যাপ্লিকেশন হলো। এটা তুমি অন্যভাবে একটু এগুলাকে এমনি লিখে দিতেও পারো যে এগুলা 90 হয়, সংলগ্ন আছে, নাও ভেঙে করতে পারো। আবার তুমি যদি এটা, তাহলে এসটা বোঝা যাচ্ছে যে এই এসটা টোটাল কত? 2 পাই আর এল। আর এগুলো তো পাই আর স্কয়ার। এই S1 S1 দুটোই S1 কেন? এটারও যা ক্ষেত্রফল, এটারও তার ক্ষেত্রফল। আবার তুমি যদি বলো না S1 S2 লিখবে, কোনো ক্ষতি নেই, যেহেতু অভিমুখ আলাদা আছে তাই ওটা যদি S1 হয় এটা S2 হবে, তাও লিখতে পারো। কিন্তু সে দেখো টোটাল 90 ডিগ্রি যেহেতু আছে, cos 90 0, টোটালটাই 0 হয়ে যাচ্ছে। হয়ে গেল আহিত ঋজু পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ
ক্ষেত্র প্রাবল্য। আরো গসের উপপাদ্য আছে, গসের উপপাদ্যে যেটা আরো প্রয়োগ, যেটা বিভিন্ন আরো প্রয়োগ আছে। পাতলা আহিত পাত, একটা এরকম পাতলা আহিত পাত আছে, এটা সুষমভাবে আহিত, সুষমভাবে এটা আহিত, সব জায়গায় আধান আছে, ধরো এরকম একটা আহিত পাত। এইটার বহিষ্ঠ কোনো বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। একটা পাশে একটা বিন্দু পি ধরলাম, এই পি বিন্দু দিয়ে আমি একটা কি করলাম, একটা ক্ষেত্রফল কল্পনা করলাম। পি বিন্দু দিয়ে একটা ক্ষেত্রফল কল্পনা করলাম, যে ক্ষেত্রফলটার ক্ষেত্রফল ধরতে পারো, ধরো এস, ক্ষেত্রফল ধরলাম এস। আবার ঠিক সমদূরত্বে একটা বিন্দু এধারে পি ড্যাশ ধরলাম এবং ওরও সমপ্রস্থচ্ছেদ ধরলাম এস। এবার ওইটা দিয়ে একটা চোঙ আমি কল্পনা করলাম, যে চোঙটা একেও সমান ক্ষেত্রফল এস এ ছেদ করেছে। তাহলে আমি প্রথমে কি করলাম, ওর পাশে একটা পি বিন্দু ধরলাম, সেই অঞ্চল দিয়ে একটা এস ক্ষেত্রফল কল্পনা করলাম। ও ঠিক উল্টো দিকে আরেকটা বিন্দু ধরলাম, তার দিয়ে সমক্ষেত্রফল কল্পনা করলাম, দিয়ে ওখান দিয়ে একটা চোঙ কল্পনা করলাম, যেই চোঙটা হচ্ছে আমার গসের বদ্ধতল। তাহলে ফ্লাক্স ফাই সমান কি, ই ডট ডিএস, গসের উপপাদ্য থেকে এটা। তাহলে এখানে কটা তল আছে দেখো তো, ই এর ইটা কোন দিকে, ইটা কাজ, এই এসটা কোন দিকে কাজ করবে, এসটা এই দিকে, ইটা এই দিকে, এখানে ইটা এই দিকে আর এসটাও এই দিকে। তাহলে ই এস। এইবার এই যে তলটা, এই তলটার তল আছে, তলের ই এস কোণ দিয়ে কাজ করবে, এখানে তিনটে তল হয়েছে। এইখানে আধান ধরো কত আধান আছে, কিউ আধান আছে। ওই যে চোঙটা পাতলা পাতটাকে ছেদ করছে, কল্পিত চোঙটা, সেই এস ক্ষেত্রফলের মধ্যে ধরো কিউ আধান আছে, ইডিএস cos 0 ডিগ্রি। তারপরে এখানেও ইডিএস cos 0 ডিগ্রি, আর এটা কিউ ইকুয়াল টু কি হবে, কিউ ইকুয়াল টু সিগমা ইন্টু এস ইন্টু এপসাইলন। তাহলে এখানে ই ইন্টিগ্রেশন বা ক্লোজ ইন্টিগ্রেশন তুলে দিয়ে শুধু এস এর সারফেস ইন্টিগ্রাল করে দেই, তাহলে ডিএস ই ডিএস সিগমা এস এপসাইলন, তাহলে ইএস সিগমা এস এপসাইলন, দ্যাট ইজ ই ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন। কারণ এইখানটার এসটা ক্যালকুলেট হবে না, ওটা আধানের জন্য ক্যালকুলেট, এই ধারে বদ্ধতল নয় ওটা, এইটার ই আর এস প্যারালাল 0 ডিগ্রি, এটার প্যারালাল, কিন্তু মাঝে এখানে ই আর এস পারপেন্ডিকুলার, এই জন্য ওখানের ক্যালকুলেশনটা হবে না। এই হচ্ছে টোটাল, এটা পাতলা আহিত পাতের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমার নির্ণয় হলো। এটা আরো একবার বলে দিচ্ছি যে এই এস আর এই প্যারালাল, এই এস ই প্যারালাল, কিন্তু এই যে চোঙটা, এই যে চোঙের এই যে তলটা, এই তলটা সবসময় কি হবে, এই তো এটাই এস এস হলে এটা নিশ্চয়ই এস নয়, এটা ধরো S1, সেই S1 তলটা
ইর সঙ্গে কি আছে দেখো, ই এদিকে বা ই এদিকে, এই যে এই দিকের যে চুঙের তো তিনটে তল, পার্শ্বস্থ তল আর দুটো প্রস্থচ্ছেদ পারপেন্ডিকুলার আছে, কিন্তু এই S1 তলটা অবশ্যই লম্ব আছে, তাই জন্য ওটার জন্য আমার ক্যালকুলেশন হবে না। মানে এই এস এর জন্য ক্যালকুলেশন হবে, এই এস এর জন্য ক্যালকুলেশন হবে, কিন্তু S1 এর জন্য ক্যালকুলেশন হবে না, কারণ S1 এর যে ডিএসটা সেটা S1 এর জন্য সেটা হচ্ছে 90 ডিগ্রিতে আছে। যে ই যদি আমি এখানে আরেকটা লিখি S1 এর জন্য সেটা হচ্ছে EDS cos 90-তে আছে। আমি যদি এটা লিখি, মানে এটা লেখা আর না লেখার সমান, কারণ S1টা সবসময় ইর সঙ্গে 90 ডিগ্রিতে আছে, ওই ভ্যালুটা ওই জন্য হবে না। তাই এই দিকের হলো EDS, DS এর ইন্টিগ্রেশনটা কত, S লিখেছি, টোটাল ইন্টিগ্রেশন S। তুমি যদি DS লিখো তাহলে DS এর ইন্টিগ্রেশন DSও লিখতে পারো, কোনো ক্ষতি নেই। এই হচ্ছে আমার একটা পাতলা আহিত পাতের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এছাড়াও আমাদের কিছু আছে, যেটা হচ্ছে একটা আহিত পরিবাহীর নিকটস্থ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আহিত পরিবাহীর ক্ষেত্রে ধরো এরকম একটা আমার আহিত পরিবাহী, এই পরিবাহীর আধান কোথায় থাকে, সবসময় বাইরে থাকে, আধান পরিবাহীর বাইরে থাকে। এর নিকটস্থ একটা বিন্দু P ধরলাম, P দিয়ে একটা গসের তল কল্পনা করলাম, এর ক্ষেত্রফল কত, একই রকমভাবে ধরলাম S। তাহলে ওইখান থেকে একটা আমি যদি চোঙ ধরে নেই, এরকম একটা চোঙ হবে, তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল S, আর যেটা এখানে কাট করছে সেই অঞ্চলটার ক্ষেত্রফল S। তাহলে তিনটে ভেক্টর আছে, এইখানে একটা S, এই এসটা বাইরের দিকে, এই এসটাও এদিকে, আর এই তলের একটা, এই যে একটা লম্ব তল, এর একটা থাকবে S1। তাহলে আমার ফ্লাক্স কি হবে, ফ্লাক্স ফাই সমান ক্লোজ ইন্টিগ্রেশন E ডট ds গসের উপপাদ্য থেকে Q/ε। তাহলে ওইখানে এইটা যদি হয়, ই নিশ্চয়ই এই বরাবর কাজ করবে, আর ভিতরে ই কত, ভিতরে ই 0। তাহলে তিনটে অঞ্চলের জন্য হবে, একটা হবে ইন্টিগ্রেশন E ডট EDS cos 0 ডিগ্রি, এটা S এর জন্য। তারপরেরটা দেখো আবার এই চোঙটার জন্য কি হবে, চোঙের প্রস্থচ্ছেদের জন্য EDS cos 90, এটা S1 অঞ্চলের জন্য। আরেকটা এটা ধরো S1, এটা S, আরেকটা এখানে একটা S আছে, এটার অভিমুখটা উল্টো দিকে। আরেকটা হবে কি EDS E0 DS cos 0 ডিগ্রি, এটাও এই অঞ্চলের জন্য। বা তুমি ওটা S, এটা S1, এটা S2 দিয়ে দাও, কোনো ক্ষতি নেই। তাহলে S এর জন্য S আর E পরস্পর 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এখানে যেটা S1টা সেটা 90 ডিগ্রিতে আছে, আর S2টার ক্ষেত্রে কি E0, আর Q হচ্ছে এইখানে Q আধান আছে, তাহলে Q ইকুয়াল টু কি হবে, সিগমা ইন্টু S। কারণ এই তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা হয়, আধান সমান কি Q ইন্টু এইখানটায় হচ্ছে এইটাই আধান আছে, এইখানে তলের উপরেই আধান আছে, আর কোথাও আধান নেই। তাহলে এখানে E DS S এগুলো তো সব 0, সিগমা S বাই এপসাইলন। তাহলে ES সিগমা S বাই এপসাইলন, E সমান সিগমা বাই এপসাইলন। এই হচ্ছে একটা আমার আহিত পরিবাহী বহিস্থ যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে আমরা কি কি আজকে করলাম, ঋজু পরিবাহী করলাম, বিন্দু করলাম, পাতলাপাত করলাম, আহিত পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করলাম।
তাহলে যে কোনো পরিবাহীর ক্ষেত্রে, পাতলা পাতের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে গসের উপপাদ্যের সাহায্যে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করলাম। গসের উপপাদ্যের একটা অ্যাপ্লিকেশন হতে পারে, ধরো এরকম একটা চোঙ, এক্ষুনি যে আমি চোঙ আঁকছি, এরকম একটা চোঙ আছে, চোঙের বলল অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যাচ্ছে, এখানে ফ্লাক্স কত? আচ্ছা দেখো, চোঙের যদি অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যায়, তাহলে নিশ্চয়ই আধানটা বদ্ধতলের বাইরে আছে, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ওদিকে যাবে কি করে? তার মানে এই যে বদ্ধতলটা, তার আধানের বাইরে চোঙটা আছে, তাহলে নিজের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ফ্লাক্স কত হবে? 0। ফ্লাক্স 0 হবে না। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি এর মধ্যে দিয়ে অক্ষ বরাবর, তার মানে আধানটা বাইরে আছে, এইভাবে ঢুকতিছে, তার মানে এখানে আধানটার বাইরে, আধানটার বদ্ধতলের বাইরে আছে, তাহলে ফ্লাক্স 0। আবার যদি আমি অন্যভাবে দেখি, যে এখানে E, এখানে S1, এখানে S2, এখানে S3, ঠিক আছে? তাহলে ফ্লাক্স φ1 প্লাস φ2 প্লাস φ3। φ1 সমান কি দেখো, ES1 cos 0 ডিগ্রি, φ2 ES2 cos 90 ডিগ্রি, আর এটা ES3 cos 180 ডিগ্রি। তাহলে ES1 প্লাস 0 মাইনাস ES3। আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হয়? যেহেতু S1 সমান S3, তাহলে টোটাল কি? 0। তাহলে ম্যাথমেটিক্যালি আমি দেখাতে পারছি যে টোটাল ফ্লাক্স 0। আবার আমি থিওরিটিক্যালি যেটা দেখাতে পারি, যে আধান যদি বদ্ধতলের বাইরে থাকে, তাহলে তড়িৎ ফ্লাক্স 0। একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি অক্ষ বরাবর দিয়ে ক্রিয়াশীল হয়, তাহলে নিশ্চয়ই আধানটা ওর বাইরে আছে, না যদি ভিতরে থাকতো তাহলে এদিকে হতো এদিকে, এদিকে হতো এদিকে, এখানে যদি আধান থাকতো, যেগুলো আগে আমরা প্রবলেমগুলো করেছি আধান দেখে, যে এধারটা 90 ডিগ্রি, এধারটা এটা, এদিকটা এটা, দুটোই 0, এদিকেও এস 0, এদিকেও এসের সঙ্গে 0। কিন্তু যদি বাইরে আছে একই দিক বরাবর, তার মানে বাইরে কোনো আধান আছে দিয়ে এইদিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আসতেছে, তার মানে আধানটা বদ্ধতলের বাইরে আছে। আধানটা বদ্ধতলের বাইরে থাকলে তো ফ্লাক্স শূন্য হয়, সেটা ম্যাথমেটিক্যালি দেখাতে পারলাম যে ফ্লাক্স শূন্য হচ্ছে। এই হচ্ছে তোমাদের গসের উপপাদ্য। গসের উপপাদ্যের বিভিন্ন প্রয়োগ। গসের উপপাদ্য যে কুলম্বেরই একটা সূত্র, অন্য রূপ, সেটা যদি আমরা দেখাতে পারি, তার মানে গসের উপপাদ্য থেকে আসবো কুলম্বের সূত্র। একটা ও বিন্দুতে Q1 আধান রাখলাম, আরেকটা পি বিন্দুতে Q2 আধান রাখলাম, ও থেকে পি বিন্দু দূরত্ব R। এইখান দিয়ে একটা গসের তল আমি কল্পনা করলাম, গসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্র। তাহলে এইখানে একটা ছোট্ট অঞ্চল যেমন ছিল DS কল্পনা করলাম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E এদিকে, আর তার DSও এদিকে। তাহলে ওই পি বিন্দুতে ফ্লাক্স সমান কি? গসের উপপাদ্য থেকে E ডট DS Q1/ε। বদ্ধতলে যে আবদ্ধ আধানটা সেটা কত? Q না হয়ে এখন কে আছে? বদ্ধতলে আবদ্ধ আধান Q1, তাহলে Q1/ε। তাহলে EDS cos 0 ডিগ্রি Q/ε। ডিএসটা কত? 4πr²। তাহলে E সমান হলো Q1/4πε² তাহলে Q2 আধানের উপর বল F সমান Q2 × E। পি বিন্দুতে তড়িৎ, আমরা বিন্দু আধানের যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিভাবে হয় নির্ণয় করেছিলাম, সেইটা আমরা নির্ণয় করলাম। কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করছিলাম, এখন নির্ণয় করলাম Q1 আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে Q2 Q1/4πε²। তাহলে Q1 Q2/4πε²
এপসাইলন 0 কে আর স্কয়ার। এটাই কুলম্বের সূত্র, যা গসের উপপাদ্য থেকে প্রমাণিত। তাহলে কোথা থেকে কোথা করলাম? গসের উপপাদ্য থেকে করলাম কি? কুলম্বের সূত্র। এই হলো আমার গসের উপপাদ্য, গসের উপপাদ্যের প্রমাণ, গসের উপপাদ্যের প্রয়োগ, আর গসের উপপাদ্য যে কুলম্বের সূত্র একটা অন্যরূপ সেটা। গসের উপপাদ্য আর কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, এটার একটা অনেক সময় শর্ট কোশ্চেন থাকে। আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর কোথায়, এটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করছি, যেখানে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা হয় সেখানেও গসের উপপাদ্য প্রয়োগ হতে পারে। তাহলে তড়িৎ ক্ষেত্রে যেমন আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের জন্য গসের উপপাদ্য নির্ণয় করতে পারি, তেমন চুম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের জন্য করতে পারি, বা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্রে গসের উপপাদ্য নিয়ম কি করতে। যে শর্ট কোশ্চেন থাকে গসের উপপাদ্য আর কোথায় প্রযোজ্য, যে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে গসের উপপাদ্য প্রযোজ্য। তাহলে কোথায়? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ও গসের উপপাদ্য দিয়ে হতে পারে। যেমন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করছি, তার মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে পারি গসের উপপাদ্যের সাহায্যে। এই হলো আমার গসের উপপাদ্য আর তার বিভিন্ন ধরনের প্রয়োগ।